নমস্কার। খবরের অন্তরালের খবর নিয়ে ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাস বলছি। আমেরিকা যুক্তরাষ্ট্রের শাসন ক্ষমতায় এখন আছে রিপাবলিকান পার্টি। এই পার্টিরই একটি সংস্থা, তাদের একটি সংগঠন ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট গত সেপ্টেম্বর অক্টোবরে বাংলাদেশে একটি নির্বাচনী জরিপ করেছে। জরিপটি খুবই ছোট আকারের, মানে তেমন বেশি সংখ্যক মানুষ নিয়ে এই জরিপটি হয়নি। 18ই নভেম্বর 2025-এর সর্বশেষ চূড়ান্ত তালিকা অনুযায়ী বাংলাদেশের মোট ভোটারের সংখ্যা 12,76,95,183। এর মধ্যে জরিপটিতে নেওয়া হয়েছে মাত্র 4,985 জনকে। তার মধ্যে আবার 54% মানুষ মতামত দিতে অস্বীকার করেছেন, অর্থাৎ 46% মানুষ, ওই যে মোট বললাম যেটা, যে 4,985 জন, তার মধ্যে 54% মানুষ মতামত দেননি। তার মানে 46% মানুষ তাদের মত দিয়েছেন। এই সংখ্যাটি হয় মাত্র 2293 জন, যা কিনা বাংলাদেশের মোট ভোটার সংখ্যার কত পার্সেন্ট জানেন? 1%ও নয়, 0.5%ও নয়। এটা হচ্ছে 0.0018%। এই 4,985 জন মানুষকে অরিজিনালি বেছে নেওয়া হয়েছিল বাংলাদেশের 8টি বিভাগের 63টি জেলার মধ্যে থেকে। বোধহয় 64 জেলা আছে, তার থেকে একটিতে নেই। জেলাওয়ারি হিসেবে তাহলে গড় ভাগ আসে প্রতিটি জেলার ক্ষেত্রে মাত্র 79 জন। একটি জেলায় মাত্র 79 জনের মতামত নেওয়া হয়েছে। আবার তাদের মধ্যে 54% কোনো মতামত দেননি। তার মানে আমরা যদি ধরি মোট মানুষ হচ্ছেন 100 জন, সেই 100 জনের মধ্যে থেকে 79 জন, মানে 79 জনের মধ্যে থেকে 54%, অর্থাৎ 43 জন বাদ গেছে। থাকলো কতজন? মাত্র 43 জন বাদ গেলে থাকে 79 থেকে 43 বাদ গেলে 36 জন থাকে। তার মানে গড় হিসাবে একটা জেলায় মাত্র 36 জনের মতামতের ওপর ভিত্তি করে তৈরি হয়েছে এই জরিপটি। কে তৈরি করেছে? IRI, ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট। তারা আবার নিজে এই জরিপ করেনি, একটি স্থানীয় সংস্থাকে দিয়ে জরিপটি করিয়েছে। যে স্থানীয় সংস্থাকে সেপ্টেম্বর অক্টোবর 2025 সালের জরিপ পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছিল, তার নির্দিষ্ট নাম IRI, মানে আমেরিকার ওই প্রতিষ্ঠান রিপাবলিকান দলের। তারা সেই রিপোর্টে উল্লেখ করেনি যে কাদেরকে দিয়ে করেছে। কি বলেছে জানেন? সেখানে শুধু বলা হয়েছে, দ্য সার্ভে ওয়াজ কন্ডাক্টেড অন বিহাফ অফ দ্য ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট সেন্টার ফর ইনসাইটস ইন সার্ভে রিসার্চ বাই এ লোকাল রিসার্চ ফার্ম। অর্থাৎ জরিপ IRI সেন্টারের ইনসাইটসের ইনসার্ভে রিসার্চের পক্ষে একটি স্থানীয় গবেষণা সংস্থা এই জরিপটি করেছে। এর 2-3 বছর আগে 2023 সালে IRI একটা জরিপ করেছিল, তারও আগে পরে আরেকটা করেছে। সেখানে স্থানীয় সংস্থা ইনোভেটিভ রিসার্চ অ্যান্ড কনসালটেন্সি এবং রেড স্টোন সায়েন্টিফিক নামের সংস্থা দুটিকে তারা এই জরিপের কাজ দিয়েছিল। এবার নয়, সেগুলো শেখ হাসিনার শাসন আমলে। তখন ফ্যাসিস্ট শাসনে নাম প্রকাশে ভয় ছিল না, ভয় ছিল তো সেই জন্যে তাদের নামটা প্রকাশ হয়েছিল। আর এখন গণতান্ত্রিক জমানায় সবাই ভয় পেয়ে গেছে, সেই জন্যে তারা নাম দেয়নি, যদি এরা কোনো বিপদের সামনে পড়ে। অন্য কোনো সংস্থা এমন জরিপ করলে ছুঁড়ে ফেলে দেয়া হতো, কিন্তু এটা নামি সাহেবদের জরিপ। তার উপর আমেরিকার ক্ষমতাসীন রিপাবলিকান দলের অভ্যন্তরীণ সংগঠনের জরিপ,
তাই এই জরিপের একটা ওজন আছে। এবং এটাকে যদি আমরা ধরে নিই যে এটাকে একটা দেশের বিরাট সংখ্যক মানুষের মধ্যে তাদের নিয়ে একটা কোন দিকে হাওয়া বোঝার জন্যে, হাওয়া জানার জন্যে এই জরিপ, সুতরাং এর একটা ওজন আছে। এই সার্ভের ওপর ভিত্তি করে বাংলাদেশ নিয়ে ট্রাম্প প্রশাসনের নীতি পরিবর্তনের বড় সম্ভাবনা আছে। সেটাও আর একটা কারণ। দুদিন আগে আর এক রিপাবলিকান থিঙ্ক ট্যাঙ্ক মাইকেল রুবিনের বাংলাদেশ বিষয়ের মতামত ট্রাম্প প্রশাসনের ওপর কী প্রভাব ফেলতে শুরু করেছে ও ফেলছে সে বিষয়ে একটি প্রতিবেদন করেছি গত পরশু। তার সঙ্গে সঙ্গতি রেখে এই জনমত জরিপটিও মার্কিন প্রশাসনের ওপর কী প্রভাব ফেলতে পারে সেই বিষয়টি দেখব। সেই সঙ্গে ভারত ও আমেরিকা যৌথভাবে দোহার বৈঠকে যে লাইন নিয়েছে, যে বার্তা দিয়েছে বাংলাদেশকে নিয়ে, সেটিও এখানে দেখব। আইআরআইয়ের জনমত জরিপে আওয়ামী লীগ বাদে বাকি সব দলের জনসমর্থনের কথা বলা আছে। বিএনপির জনসমর্থন তাদের মতে 33%, জামাতের 29%, এনসিপি তাদেরও আছে, ইসলামী জোট, এমনকি জাতীয় পার্টির কত ভোট সব বলা আছে, কিন্তু আওয়ামী লীগ নেই। কারণ সেপ্টেম্বরে অক্টোবরে এই সার্ভে যখন হয়েছে তখন নির্বাচনে আওয়ামী লীগের যোগদানের সম্ভাবনা প্রায় ছিল না। এখন ডিসেম্বরের শুরুতে সেই সম্ভাবনাটা উজ্জ্বল হয়েছে। আমেরিকা লাইন পাল্টানো শুরু করে দিয়েছে, ভারতের সাথে তাল মিলিয়ে বাংলাদেশকে নিয়ে একটা সিদ্ধান্তে পৌঁছতে আসছে এবং সেই সম্ভাবনা দিন দিন উজ্জ্বলতর হচ্ছে। তাহলে আওয়ামী লীগের জনসমর্থনের পাল্লা কতটা ভারী সেটা দেখার কোনো উপায় কি এই আইআরআই জরিপে আছে? হ্যাঁ আছে, তবে ঘুরিয়ে সোজাসুজি নয়, বুঝে নিতে হবে। আইআরআই সমীক্ষায় প্রকাশ্যে আওয়ামী লীগের জন্য কোনো ভোটিং অভিপ্রায় তালিকাভুক্ত না থাকলেও জরিপের অস্বীকার করতে থাকা এবং জানেন না বলা ভোটারদের বিশ্লেষণের মাধ্যমে আমরা আওয়ামী লীগের সমর্থনের একটি বাস্তবসম্মত অনুমান করতে পারি। আগেই বলেছি, জরিপের মধ্যে নেওয়া 54% মানুষ কোনো মতামত দিতে অস্বীকার করেছে। আচ্ছা, কেন এই অস্বীকার? তার স্পষ্ট কারণ কিন্তু কোথাও বলা হয়নি। তবে যদি ভেবে নেওয়া হয় এদের বড় অংশ এই সরকারের পক্ষে নয়, এই সরকারের কাজকর্ম দেখে হতাশ, এবং এই সরকারের সঙ্গে যারা আছে, যাদের বেশিরভাগের নাম তালিকাভুক্ত দলের মধ্যে রেখেছে এই আইআরআই, সেখানে আওয়ামী লীগের উল্লেখ না দেখতে পেয়ে নিজেদের মতামত দিতে চায়নি এরা। যদি এটা বলা হয় সেটা কি উড়িয়ে দেওয়া যায়? আমার তো মনে হয় যায় না। এবং যে কোনো রাজনীতির বিশ্লেষকদের, এমনকি আমেরিকায় বসে যারা বিশ্লেষণ করছেন এই সার্ভের, তারাও বলছেন এই ভোটারদের একটা বড় অংশ আওয়ামী লীগ সমর্থক। ওই যে 53% বললাম, 53-54% বললাম না, তার একটা বড় অংশ আওয়ামী লীগের সমর্থক। সেই সংখ্যাটি কত? যদি 54%-এর অর্ধেকও ধরা হয়, নিশ্চিতভাবেই অর্ধেকের বেশি, কারণ তারা এই সরকারের মধ্যে নেই, সরকারের সমর্থনে নেই। আর সরকারের সমর্থনে নেই বড় দল বলতে কে? বিএনপিও নয়, জামাতও নয়, অন্য কেউ নয়, হচ্ছে আওয়ামী লীগ। তাহলে এই 54 জনের কম করে অর্ধেক হলেন আওয়ামী লীগের। যদি কম করেও ধরি তাহলে 27 জন হয় আওয়ামী লীগের সমর্থকের মধ্যে কমপক্ষে। এই অংশের নাম দিন প্রথম ভাগ। এবার যারা ভোট দিয়েছেন, মানে তার যারা মতামত দিয়েছেন, তাদের মধ্যে আসি, সেই প্যারামিটারটা দেখি। সেখানে কি বলা হয়েছে? যারা মতামত দিয়েছে তাদের মধ্যে 46% হচ্ছে, মোট লোকের 46% মত দিয়েছে। অর্থাৎ মোট ভোটার 100 হলে জরিপে মতামত দেওয়া ভোটার হলো 46 জন। এই 46 জনের মধ্যে 30% অর্থাৎ 14 জন হয় ভোট দেবেন না, তারা বলেছেন ভোট দেবেন না, অথবা বলবো না,
বা অন্য কোনো কারণে আমি সরকারি দলগুলোকে ভোট দেব না। অর্থাৎ মোট 46 থেকে 14 জনকেও বাদ দিন, যারা এই সরকারের সাথে কিংবা এই সরকারের সমর্থক দলগুলো জামাত, বিএনপি, টিএনপি এদের সাথে যারা নেই, সেই সংখ্যাটা 14 ধরুন, সেই সংখ্যাটা 14। তাহলে 46 থেকে 14 জনকে বাদ দিন, বাদ দিলে কত থাকে? বাদ দিলে থাকে 32 জন। অর্থাৎ এই 32 জন মোট 100 জনের মধ্যে থেকে এই 32 জন বিএনপি, জামাত ইত্যাদি দলকে ভোট দেবে। বুঝাতে পারলাম? আর তাহলে এই 32 জনের মধ্যে এটা হচ্ছে দ্বিতীয় ভাগ। জরিপে যারা মত দিয়েও নিজের রাজনৈতিক মতকে স্পষ্ট করেননি, তাদের সংখ্যা এই 14 জন, এদের বলা যাক দ্বিতীয় ভাগ। তাহলে প্রথম ভাগের 27 জন আর দ্বিতীয় ভাগের 14 জন, দুয়ে মিলিয়ে কতজন হলো? 41 জন। আওয়ামী লীগের ভোট দাঁড়ালো তাহলে কত? শতকরা 41%। এবং যত দিন যাবে এই শতকরা হার তত বাড়বে। একদিকে বাড়তে গেলে আর একদিকে কমতে হয়, তাই না? এদিকে বাড়াতে গেলে ওদিকে কমবে, টানতে হবে। তো এটা তো টানলেই আরেকদিক কমে যাবে। এই কম হবে কার ভোট? বিএনপির ভোট। এটা আমার কথা নয়, সার্ভেতে বলা আছে। এই IRI সার্ভে, আমেরিকার রিপাবলিকান সার্ভে। বিএনপি এখন কম, তাদের ভোট কমতে থাকবে। যত দিন যাচ্ছে বিএনপি তত বেশি ভোটের জন্য পাগল হয়ে উঠছে। তত তাড়াতাড়ি ভোট করুন, কারণ যত দিন যাবে তত ভোট কমতে থাকবে। বিএনপি এখন নেতৃত্ব শূন্য বলতে নেই। খালেদা জিয়া মৃত্যুশয্যায়, ভগবান তাকে বাঁচিয়ে রাখুন। তারেক রহমান দেশে আসতে ভয় পাচ্ছেন। আর বিএনপি গত 1.5 বছরে তার নেতারা এ যাচ্ছে বাঁ দিকে তো ও যাচ্ছে ডান দিকে, এ আর এক দিকে ও আরেক দিকে, সকালে এক কথা, বিকেলে আর এক কথা, রাত্রে আর এক কথা। তার সমর্থন প্রবল বেগে। আর এই চাঁদাবাজির জন্য গত 1.5 বছরে বিএনপি এত দুর্নাম কুড়িয়েছে যে তার জনসমর্থন প্রবল বেগে নিম্নমুখী। এবং সবচেয়ে বড় কথা, বিএনপি আগে ছিল মুক্তিযুদ্ধের পক্ষের সৈনিক। জেনারেল জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের পক্ষের সৈনিক বলে তাদের একটা দাম ছিল, তাদের একটা নাম ছিল, তাদের একটা ভূমিকা ছিল। কিন্তু গত 1.5 বছরে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তির উত্থানের বিরুদ্ধে মুখ বুজে থাকা শুধু নয়, সেই শক্তিকে, মুক্তিযুদ্ধ বিরুদ্ধ শক্তিকে পরোক্ষ এমনকি বহু ক্ষেত্রে প্রত্যক্ষ সমর্থন দিয়ে বিএনপি নিজের পায়ে কুড়ুল মেরেছে। বিএনপি মুক্তিযুদ্ধের পক্ষীয় শক্তির গৌরব হারিয়ে নিজেদেরকে রাজাকার বন্ধু হিসেবে প্রতিষ্ঠিত করেছে। ফলে মুক্তিযুদ্ধের পক্ষের ভোট, বিশেষ করে যাদের বয়স 50 এবং তার ওপরে, এবং শুধু তাই না, 60-এর ঊর্ধ্বের যারা বয়স, তারা কিন্তু বাংলাদেশের সবথেকে বড় শ্রেণীর ভোটার হচ্ছে তারাই। এই যে সার্ভে, সেখানেও সেটা বলা হয়েছে। যাদের বয়স 50 এবং তার ওপরে, তাদের ভোটের সিংহভাগ মুক্তিযুদ্ধের পক্ষের। এই ভোট বাংলাদেশের মোট 12 কোটি প্রায় 76-77 লাখ ভোটারের মধ্যে তাদের সংখ্যা হচ্ছে 3,67,00,000। তার মানে বুঝতে পারছেন, 3,67,00,000 মানে প্রায় তারা 30%-এর ওপরে তাদের ভোট, তারা 30%-এর ওপরে। এবং এর একটা বড় অংশ ছিল বিএনপির, সেটাই বড় ভাঙন আসছে। মোট বাড়বে, জামায়াতের ভোট বাড়বে, জামাতের। বিএনপির কেটে যাওয়া ভোটের একটা ভালো অংশ আসবে জামাতের পক্ষে। এই ভোট কাদের? যারা মুক্তিযুদ্ধের পক্ষের হয়েছিল, যারা আওয়ামী লীগের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের, তারা এখন কি হয়েছে? তারা এখন হয়ে গেছে মুক্তিযুদ্ধের চেতনার বিরোধী। বিএনপির যুবক সমর্থক যারা, তাদের কাছে মুক্তিযুদ্ধের চেতনা মূল্যহীন। ইসলামী ধ্যান ধারণা তাদের মধ্যে প্রবল। তারা বিএনপি ছেড়ে জামাতে যাবে। আর বেশ কিছু বিএনপি ছেড়ে আওয়ামী লীগে আসবে। কিন্তু এই সমস্ত রকম পারমিউটেশন, কম্বিনেশান যাই হোক, শেষমেশ আওয়ামী লীগের পক্ষে 40% বেশি সলিড ভোট।
আমার জরিপে কথা বলছি না, এটা বলছি ওই IRI, ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট, ট্রাম্প সাহেবের নিজের প্রশাসনের। এটা এখন জানে ভারত, জানে আমেরিকা, সেজন্য চাপ দিচ্ছে কি ইনক্লুসিভ নির্বাচনের, আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করা যাবে না। আর ইসলামী শক্তি, জামাত শক্তি, এমনকি বিএনপি, তারা চাইছে কি, এখন জামাতও চাইছে তাড়াতাড়ি ভোট হোক। এই জামাত বলছি, বিএনপি চাইছে যত তাড়াতাড়ি ভোট হোক, কারণ যত দেরি হবে তত তাদের ভোট কমে যাবে। আর বিএনপি চাইছে এই অবস্থা থেকে আরও দেশটাকে আরও বেশি তাদের পক্ষে নিয়ে আসবার জন্য তারা সময় চাইছে। এই সময় চাওয়াটা একটা অদ্ভুত পরিস্থিতি। এখন ইনক্লুসিভ নির্বাচন করতে দিচ্ছেন না, দেবেন না মোহাম্মদ ইউনূস, কিন্তু তিনি চাপের মুখে পড়েছেন। এখন তিনি চাইছেন অন্য আর একটা বিষয় নিয়ে যাতে ঝামেলা পাকিয়ে ভারত বাংলাদেশের ওপরে আক্রমণ করতে বাধ্য হয়, সেই চেষ্টা করছেন। তখন সেইটা দেখিয়ে ভোটটা বন্ধ করা যাবে আপাতত। ফলে এখন বিএনপি, জামাত, এই সরকারের, ইউনূস সরকারের পক্ষে যারা আছেন তাদের মধ্যে এখন নানা মত, নানা পথ। এ সকালে চাইছে ভোট হোক, ও বিকেলে চাইছে ভোট হবে না, ভোট পিছিয়ে যাক। এই সবের মধ্যে দিয়ে চলে এসছে ভারত এবং আমেরিকা বাংলাদেশ নিয়ে মোটামুটি একটা সহমতের জায়গায় এসেছে। সেই সহমতটা দোহাতে সেটা পরিষ্কার বলে দেওয়া হচ্ছে বাংলাদেশকে ইনক্লুসিভ নির্বাচন নিতে হবে, আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন করতে হবে। কিন্তু তারপরেও একটা যে ব্যাপার আসছে সেটা হচ্ছে মোহাম্মদ ইউনূসকে রেখে দিয়ে নির্বাচন করলে সেখানে ফল নিয়ে গোলমালের আশঙ্কা আছে। এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আছে। এখন দেখতে হবে ভারত এবং আমেরিকা আগামী দোহার বৈঠক আবার খুব শিগগিরই পরের বৈঠক হবে এবং আশা করা যায় সেখানে পরিষ্কার একটা লাইন এসে যাবে। তার জন্য খুব বেশি দিন বাকি নেই, দু চার দিনের মধ্যেই সে বৈঠকটিও হবে। আমরা সবাই সেদিকে এখন আমাদের তাকিয়ে থাকতে হবে। তবে একটা কথা, আওয়ামী লীগকে নিয়ে ভোট হবে, কিন্তু ভোটটা ফেব্রুয়ারিতে হবে, নাকি পরিস্থিতি শান্ত করতে, স্থিতিশীল পরিস্থিতি করতে ইউনূসকে হটিয়ে শেখ হাসিনাকে ক্ষমতায় নিয়ে এসে দেশের অবস্থা শান্ত করে তারপর ভোট হবে এবং শেখ হাসিনা সরকার যা আবার এখানটায় নিয়ে আসা হবে, কিন্তু কী হিসেবে, কেয়ারটেকার সরকার হিসেবে। এইভাবে আলোচনা অলরেডি শুরু হয়ে গেছে। আমরা সেদিকে তাকিয়ে থাকব। ধন্যবাদ।